2018 সালে নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত হামিদুলকে কয়েকদিন আগে বেকসুর খালাস দেয় পূর্ব মেদিনীপুর জেলার পক্সো আদালত। শুক্রবার তমলুকের একটি আইনজীবী দল পৌঁছয় মিতার বাড়িতে। দোষীর কঠোর শাস্তির দাবিতে উচ্চ আদালতে যাবেন মৃতার বাবা মা, এমনটাই জানালেন তারা। 2018 সালের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত শেখ হামিদুলকে কয়েকদিন আগেই বেকসুর খালাসের নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ পক্সো আদালত। পুলিশের চরম গাফিলতির অভিযোগে সরব হয়েছে মৃতার পরিবার থেকে সরকারি আইনজীবী। আজকে আমার সঙ্গে যারা মামলার ব্যাপারে যারা সহযোগিতায় ছিলেন তারা এসেছিলেন এবং আমার প্রাইভেট উকিলবাবু এনারা এসেছিলেন, আর এর সঙ্গে আরও অনেকে যারা আমার সঙ্গে আছে তারাও এসেছিলেন। তো আপনি তো মেয়ের বিচার পেলেন না? না, বিচার সম্পূর্ণ পেলাম না। উচ্চ আদালতে যাবেন না, কি করবেন? আমি তো বিচার পেলাম না, ওই জন্য উচ্চ আদালতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনার পাশে তো আছে যারা এসেছিলেন তারা সঙ্গেই আছেন, আর সঙ্গে আছে বলেই আমি যাওয়া সম্ভব হচ্ছে। তো ধরুন এই অবস্থা কী অবস্থা দিন কাটাচ্ছেন? ধরুন যদি ছাড়া পেয়েছেন 7 বছর পর, কোনো ভয় আমাদের রয়েছে না, কি বলবেন? যেহেতু কিছু বলে না, তা সত্ত্বেও আমরা ভয়গ্রস্ত আছি। কখন কি করবে এখন তার কোনো ঠিক নেই, এই জন্য আমরা ভয়গ্রস্ত আছি। আপনারা কি চাইছেন? আপনার মেয়ের সঠিক তদন্ত হোক? আমরা চাচ্ছি যে সম্পূর্ণ তদন্ত হোক এবং আমরা ন্যায্য বিচার চাচ্ছি, ওই জন্য আমরা উচ্চ আদালতে যাচ্ছি। এই যে ধরুন 7 বছর পর মূল যে আসামি তিনি ছাড়া পেলেন, কি মনে হচ্ছে, কি কারণে তাকে ছেড়ে দেওয়া হলো, কি মনে করছেন আপনারা? কার গাফিলতি হতে পারে মনে হচ্ছে? সম্পূর্ণ এটা পুলিশের গাফিলতির জন্য এটা হলো, দোষী সাজা পেল না, ছাড় পেয়ে গেল। তদন্ত কি ঠিকঠাক হয়নি বলে মনে করছেন? তদন্ত ঠিকঠাক হয়নি বা স্যাম্পল পাঠায়নি, যার জন্য এটা এরকমভাবে ছাড় পেয়ে গেল। প্রশাসনের উপর কি ভরসা রয়েছে আপনাদের? প্রশাসনের আর উপর আর ভরসা কোথায়? এই জন্যই তো আমরা ন্যায্য বিচারটা পেলাম না। আমরাও এরপর উচ্চ আদালতে যাচ্ছি যাতে ন্যায্য বিচারটা পাই। তবে শুক্রবার বিকেলে তমলুক এলাকায় মৃত ছাত্রীর বাড়িতে এলেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল। এই দিন মৃতার বাবা মায়ের সাথে কথা বললেন। প্রশাসনের কাছে খবর থাকবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটাই স্বাভাবিক। শুধু এইটুকু খবর থাকলো না, চিয়ারা গ্রামে 7 বছর আগে যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটার সম্ভাবনা বা সম্ভাবনাময় ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনের কাছে এটুকু খবর থাকলো না, কাগজ থাকা সত্ত্বেও যেরকম একটা তদন্তের স্যাম্পল ঠিক মতো করে যায়নি, আবার রিস্যাম্পল করা উচিত, পাঠানো উচিত। প্রশাসনের কাছে এইটা খবর নেই, কিন্তু এখানে কারা আসবে সেই খবর তারা আসবে। প্রশাসনের কাছে এই খবরটা থাকা উচিত যে এই রায় দানের পর এই পরিবারটা কতখানি আশঙ্কার মধ্যে আছে। প্রশাসনের তরফ থেকে আশা করা গেছিল তাদের পাশে এসে দাঁড়ানো বা বার্তা দেওয়া। তো যাই হোক, প্রশাসন তার কাজ করছে। আমাদের বিশ্বাস গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে আমাদের মানতেই হবে, তারপর ভরসা রাখতেই হবে, ভরসা রাখতেই হবে। কিন্তু আইনের দিক থেকে যেটা করা সেটা আমাদের করতে হবে। এখানে কাগজে পরিষ্কার আমাদের কাছে আছে, আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে যে পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা সেটা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য রয়েছে, এবং এই ব্যর্থতা প্রসিকিউশন সরকারি উকিলবাবু দল তারা জানা সত্ত্বেও তারাও খুব অজানা কারণে খুব দায়িত্ব নিয়ে তারা সেই ব্যর্থতার কাজটা করেছে। ফলে এই ব্যর্থতা আপনাদের নয়, আমি মনে করি না আমাদের লড়াইয়ের ব্যর্থতা, ব্যর্থতা সিস্টেম। কলকাতা থেকে এরা যারা এসছে, এরা কলকাতার বুকে এরা আমাদের কাছে পাবো, কিন্তু পাবোই। আমরা দেরিতে হলেও আমরা রেজাল্ট পাবো। আইনের উপর ভরসা রাখুন। বিভিন্ন কারণে আমরা হয়তো রেজাল্টটা পাচ্ছি না এই মুহূর্তে। আমাদের তো একটাই দাবি যে আমার মেয়েটা এই অপমৃত্যুটা হলো কেমন করে। আপনার ব্যথা আমার মধ্যেও আছে, আমাদের মধ্যে আছে। ফলে এটা সম্পূর্ণ হলো না, 7 বছর ধরে হলো না। যদি আরো 7 বছর লাগে লড়বো। আমি অন্তত কথা দিই, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি। নিজেকে আমাদের তো আইনের কঠিন লড়াইটা আমাদের লড়তে হয় আদালত, তাই না? আমি আসতে চাইছিলাম, আমার মন চাইছিল কবে যাবো তো এনারা বললেন চলুন আমরা সবাই যাবো, আমি তাই নিয়ে গেলাম। ঠিক আছে না? এই চল দাদা, এলাম। হ্যাঁ আসছে।
পাশাপাশি আগামী দিন পাশে থাকার আশ্বাস দেন। তবে মৃতার পরিবার উচ্চ আদালতে মেয়ের বিচারের আশায় দোষীর কঠোর শাস্তির দাবিতে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। এই দিন আইনজীবী প্রতিনিধি দলে আসা আইনজীবী ত্রিদিবেশ নন্দ জানিয়েছেন, দেখুন, আজকে আমি এই পরিবারটির পাশে প্রায় প্রথম থেকেই আছি। এনাদের পারিবারিক অ্যাডভোকেট বলুন বা ডিফ্যাক্টো অ্যাডভোকেট বলুন, যাই বলুন না কেন। তো আমি আজকে আসার উদ্দেশ্য এটাই যে এই মামলার রায়দানের পর থেকে আমি সরাসরিভাবে এই পরিবারটির সঙ্গে কথা বলার সুযোগ পাইনি, নিভৃতে কথা বলার সুযোগ পাইনি। আমার কাছে খবর আছে স্বাভাবিকভাবে রায়দানের পর এনারা একটু তো মানসিকভাবে বিপর্যস্ত আছেন। এটা তো আনএক্সপেক্টেড একটা রেজাল্ট। তবে ওনাদের কাছে আনএক্সপেক্টেড, কিন্তু মামলার গতি প্রকৃতি যেদিকে দিনের পর দিন যেদিকে এগিয়েছে সেদিক থেকে আমি নিশ্চিন্তই ছিলাম যে যেভাবে প্রশাসন তদন্ত করেছে বা যেভাবে এই মামলাটা এগিয়েছে, এই মামলার রেজাল্ট খুব খারাপ দিকে যাবে। দেখুন, একটা কথা বলি, এই মামলার বেসিক ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুটো সেকশনের ওপর, 376, 302 পক্সো অ্যাড হয়েছে বাচ্চাটি নাবালিকা বলে পরবর্তীকালে। তো পক্সোটা তো একটা তার বয়স সংক্রান্ত ম্যাটার, কিন্তু যে ঘটনাটা সেটা হচ্ছে একটা খুব খুব খারাপ মৃত্যু, হত্যা এবং আনন্যাচারাল ডেথ যেটাকে বলা হচ্ছে। এবং তাতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো পাওয়া গেছিলো ডেড বডিতে, সেখানে একটা ধর্ষণের অবশ্যই একটা প্রমাণ পাওয়া গেছিলো। এখন সেই ধর্ষণ হয়েছে কি হয়নি, কার দ্বারা হয়েছে, সেটা প্রামাণ্য বিষয় ছিল। তবে হিউম্যান সিমেন যখন ডিটেক্টেড হয়েছে ওইরকম একটা বাচ্চার পরিধেয় তার জামা কাপড়ে 2 দিন বাদে রিকভার হচ্ছে যে বডি, এটা পুলিশের স্টেটমেন্ট, পুলিশ এগুলো সংগ্রহ করেছে। তাহলে সেই হিউম্যান সিমেন সেটা কার, সেটাও তো পরীক্ষা করা দরকার ছিল। তো এর জন্য রকেট সায়েন্স পড়তে হয় না, খুব স্বাভাবিক ব্যাপার। তারপর পিউবিক হেয়ার ইত্যাদি ইত্যাদি মামলার সমস্ত ডকুমেন্টস এখন পাবলিক ডকুমেন্টস হয়ে আছে, আপনারা সবাই দেখতেও পারেন। তো এরপরে স্টেট ল্যাব যেটা করলেন সেটা হার্ভার্ডেডলি এলো, যার ফলে আবার CFSL মানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। সেখান থেকে যে রিপোর্ট এলো, চেন অফ কাস্টডি মেনটেন হয়নি, মানে সেখানে স্যাম্পেলই গেল না। একটা পার্টের স্যাম্পেল গেল, একটা পার্টের স্যাম্পেল গেল না। এখন এই যে নারকীয় অত্যাচারের ঘটনা, সেটাও যেমন পুলিশ প্রমাণ করে সামনে আনতে পারলো না, চার্জশিটের সেকশন দিল, কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে। এরপরে সেটার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে মৃত্যুটা তার রেজাল্ট। ওই রকম একটা নারকীয় ঘটনা হলেই তবে মৃত্যুটা ধরে নেওয়া যেতে পারে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, অকুলার এভিডেন্স, এই যে এভিডেন্স অনেকগুলো পার্ট থাকে। কিন্তু প্রথম থেকে দেখা গেল পুলিশের এই একটা সবসময় একটা দায়িত্ব জ্ঞানহীনতা, এটা প্রথম থেকেই ছিল। এটা আমরা বারে বলেছি, ডিফেক্ট অ্যাডভোকেট হিসেবে বারে বলেছি, প্রসিকিউশনকেও জানিয়েছি। আজকে আমি যেটা এসেছিলাম, এনারা তো এত কিছু বিষয় বুঝতে পারছেন না। এনারা জানেন পুলিশ কাজ করছে, পুলিশ স্যাম্পল সংগ্রহ করেছে, যা হয় যেটুকু জানেন সেটুকু বুঝতে পারছেন না। আমরা টাইম টু টাইম সব কিছু বলেছি, কিন্তু তাহলে কী ঘটে গেল? আজকে তাদের পাশে থাকা, তাদেরকে সঠিক রায়ের কপি পেয়েছি, রায়ের কপি পড়েছি, পড়ার পর নিজেরা একাডেমিক ডিসকাশন করে আজকে আমার মক্কেলকে, তার পরিবারকে আমাকে বোঝাতে আসতে হলো যে ঘটনাটা আছে, পরবর্তী কি করা যায় আর আমরা কি করতে পারি আইনজীবী হিসেবে। কোনো একজন অকারণে আটকে আছে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে, সেটা আইন বুঝবে, আদালত বুঝবেন, সেটা কথা নয়। কিন্তু তদন্তটা 7 বছরে তদন্ত করতে পারিনি বলে আর 7 বছর তদন্ত হবে না, 7 মাস তদন্ত হবে না, এটা তো আইনে কোথাও লেখা নেই, তাই না? যে কারণে আমি রিটেন আর্গুমেন্টের শেষ পর্যায়ে আমি কাতর আবেদন করেছিলাম, মৌখিক আবেদন করে ক্লান্ত হয়ে আমি লিখিতভাবে কাতর আবেদন করেছিলাম আমার রিটেন আর্গুমেন্টে, যে এরকম সিচুয়েশনে যদি কোনো জাজমেন্ট পাস হয়ে যায়, ইট উইল বি মিসক্যারেজ অফ জাস্টিস। আমি শব্দ ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। পুলক বেরার রিপোর্ট, খবর PCBS।